মাত্র 2টি মাস তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে অনেক সময় ভয়ে আমাদেরকে বক্তব্য দিতে হতো। এই পার্লামেন্টে আমাদেরকে আঙ্গুল দিয়ে, আমাদেরকে টার্গেট করে থ্রেট পর্যন্ত করা হতো। সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারের অত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে দৃঢ়তার সাথে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দু একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত বিনয়ের সাথে পেশ করতে চাই। এই সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই সংসদ সকল রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠুক, এটি আমরা সবাই চাই। একটি জাতীয় সংসদ এগিয়ে যেতে পারে তার ডিগনিটি বজায় রেখে, মর্যাদা বজায় রেখে, যেটি নির্ভর করে আইন কানুন, প্রচলিত বিধিবিধান এবং রেওয়াজের উপরে। কিছু কিছু ব্যত্যয় আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি, ভেবেছি এটা বোধহয় কমে যাবে। তার দু একটি অত্যন্ত বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সংসদ গ্যালারিতে কেউ আপনাদের পরিচিত জন বা অন্য পরিচিত কেউ থাকলে তাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রাখা যায় না, এটাই সংসদের রেওয়াজ। আজকে দেখলাম দুজন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছেন, এটি একেবারেই অনভিপ্রেত। তারপর সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময় প্রদর্শন করে না। এটি বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম। ঢোকার সময় হয় মাথা নত করে কিংবা সালাম দিয়ে, বা বের হওয়ার সময়ও সম্মান প্রদর্শন করে তারপরে যেতে হয়। পরবর্তী স্পিকার এবং বক্তা যখন সংসদ চলে, এই মধ্যবর্তী অঞ্চল দিয়ে ক্রস করাটা সঠিক নয়, কিন্তু এটি আমি হামেশা লক্ষ্য করতে পারছি। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। আপনাদের টেলিফোনটা দয়া করে মিউট করে রাখবেন। যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় লবিতে গিয়ে কথা বলেন। সংসদের মধ্যে কথাবার্তা বলা এটা সংসদের রীতি নেওয়াজের খেলাপ। এছাড়াও সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারের অত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমরা আশা করব, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত। পয়েন্ট অফ অর্ডার অনেকেই রেজ করতে চান। পয়েন্ট অফ অর্ডার রেজ করার জন্য প্রকৃষ্ট সময় হলো যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে, তখন আপনারা খুব জরুরি হলে তখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলবেন যে পয়েন্ট অফ অর্ডার, সাথে কোন বিধিতে সে বিধিটাও কোট করবেন। এইভাবে অতীতের সংসদগুলো এভাবেই চলে এসেছে। সুতরাং আশা করব যারা নতুন সংসদে এসেছেন, অধিকাংশই নতুন, রুলস অফ প্রসিডিওর বইটা ভালোভাবে পড়ে ইকুইপড হয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কোনো আনপ্লেজেন্ট কথা বলতে হয় না। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, তার দূরদর্শিতা, ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান অনুসরণ করছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে। একই পরিবারের একজন প্রধানমন্ত্রী,
আরেকজন হলেন এখনকার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন রাষ্ট্রপতি। এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। ইচ্ছা করলেই একটা পরিবারের মধ্যে তিনজনেই একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, দেশের নেতৃত্ব দিবেন, সহজে চোখে পড়ে না মাননীয় স্পিকার। একটা দেশবান্ধব, জনবান্ধব, গণবান্ধব সরকারের পক্ষে যদি উনি কাজ না করতেন, তাহলে ওই পরিবারের পক্ষে এই যে অবস্থানটুকু তুলে ধরা, এটা হয়তো বা সম্ভব হতো না মাননীয় স্পিকার। কিন্তু ওই পরিবারের মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, সেটি আজকে প্রকাশ পেয়েছে তাদের পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি নবম জাতীয় সংসদে ওই আসনটিতে ছিলাম। বিরোধী দল আজকে যেখানে বসছেন সেখানেই ছিলাম। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে অনেক সময় ভয়ে আমাদেরকে বক্তব্য দিতে হতো। এই পার্লামেন্টে আমাদেরকে আঙ্গুল দিয়ে, আমাদেরকে টার্গেট করে থ্রেট পর্যন্ত করা হতো। তারপরেও বক্তব্য রেখেছি সেদিন মাননীয় স্পিকার। বক্তব্য রেখেছিলাম, এই অচল বাংলাদেশ সচল হবে, এই দুঃশাসনের বাংলাদেশ সুশাসনে পরিণত হবে যেদিন তারেক রহমান আসবে মাননীয় স্পিকার। এই কথাটি বলেছিলাম সেদিন, তাই হয়েছে। আজকে মাত্র 2টি মাস তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ভুল ধরবেন, কিন্তু ভুলের পাশাপাশি কতটুকু শুদ্ধ, কতটুকু উত্তম, সেটাকে আগে বলে আমার ভুল ধরা উচিত মাননীয় স্পিকার। আজকে তারেক রহমান তিনি আমাদের নতুন পথ দেখিয়েছেন, কিভাবে ফ্যামিলি কার্ড, কিভাবে কৃষি কার্ড, কিভাবে এই যে পিতার মতো একটা জনপ্রিয় কর্মসূচি, খাল খনন কর্মসূচি নিয়ে আসতে হয়, এবং 60 দিনে 60টা কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হয়। পজিটিভ রাজনীতি কিভাবে করতে হয়, ওই যে পিতার মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শিতা নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার। আমার বিশ্বাস আজকে এই হাউজে সর্বসম্মতি কমে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, বাধা আসবে, বিপত্তি আসবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধতাই আমাদের আসল হাতিয়ার মাননীয় স্পিকার। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই, দেখতে পারবো মাননীয় স্পিকার, যদি তার হাতটাকে আমরা বেশি বেশি শক্তিশালী করি। আমরা বাংলাদেশের রাস্তাকে উন্নত করব, আধুনিক রেল ব্যবস্থা তৈরি করব, যোগাযোগ ব্যবস্থার গতি আনবো ইনশাল্লাহ। পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি মানচিত্র, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা সে মানচিত্রে পেয়েছি বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি। আজকে এখানে দাঁড়িয়ে তাই আমি লাখো শহীদের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এখানে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহতি দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 24শে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল সহযোদ্ধারা, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, জেল জুলুম কারাবরণ করছে, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার সহযোদ্ধা খিলগাঁও থানা ছাত্র দলের নুরুজ্জামান জনির কথা স্মরণ করতে চাই, যাকে জোরপুকুর মাঠে 16টি গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল সেই সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা। সেই দিন তার বাবা বলেছিলেন, আমার সন্তানকে হত্যা করার জন্য একটি বুলেটই যথেষ্ট ছিল, তাকে কেন 16টা গুলি করে আমার সেই সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আজকে এখানে আমি সেই জনির আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার আরেক সহযোদ্ধা ভাই সবুজবাগ থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি আজকে মাহবুব হাসান সুজনকে স্মরণ করতে চাই, যাকে গুম করা হয়েছে, এবং আমার ওয়ার্ডের সভাপতি ফরাদেরকে আজকে স্মরণ করতে চাই, যার অপেক্ষায় তার পরিবার রয়েছে, যার অপেক্ষায় আমরা সবুজবাগ খিলগাঁও মুগদা এলাকার বাসী রয়েছে, কবে সুজন ফরাদ আমাদের মাঝে আবার ফিরে আসবে। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি
শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার অবদান শুধু ইতিহাস পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ। একই সঙ্গে আমি শ্রদ্ধাভরণ স্মরণ করছি গণতন্ত্রের মাতা, আপসীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এক অবিনশ্বর প্রতীকে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি গত 17 বছর প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি। সন্তানের মৃত্যু সহ্য করেছেন, তবু অন্যায়ের সাথে আপোষ করেনি। মহান আল্লাহর দরবারে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, অত্যন্ত বিনীতভাবে আমি এই মহান সংসদকে জানাতে চাই, এটি আমার দ্বিতীয় জীবন। মহান আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আমার ফিরে পাওয়া এই জীবনে দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের অতীত স্বৈরাচারী শাসনের যে চিত্র ফুটে উঠেছে তা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তবতা। সেই সময় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি 1 মিনিটে কনক্লুড করে দেন, শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেন। তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং ক্রিয়া কার্ড সকল কিছুর উন্নয়নের জন্য তিনি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। আজকে আমি বলছি, আমরা যারা রেলপথ ও সড়ক নিয়োজিত রয়েছি, আমরা বাংলাদেশের রাস্তাকে উন্নত করব, আধুনিক রেল ব্যবস্থা করব, তৈরি করব, যোগাযোগ ব্যবস্থার গতি আনবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজকে গভীর দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আজকে আমরা কোনো বিভ্রান্তি রাজনীতি করতে চাই না। যারা বিভ্রান্তি রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা সকল বিভ্রান্তি ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধান। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।